স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন আরিফুল ইসলাম রনি। আমার সঙ্গী যার নামের মিল বিডি নিউজ 24.com এর ক্রীড়া সম্পাদক। দেখতে দেখতে বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটে 25 বছর পার হয়ে গেল। কি পেল না পেল, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবগুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন রনি ভাই, তার সঙ্গেই কথা বলছি যে এত বছরে এসে বাংলাদেশ 150-র বেশি ম্যাচ খেলেছে, মাত্র 23টা জয়। আমরা আক্ষেপগুলো নিয়ে পরে কথা বলি। এই যে 23টা জয়, সেই জয়গুলোর মধ্যে কোনটা আপনাকে সবথেকে বেশি নাড়া দেয়, সবথেকে বেশি আনন্দিত করে এখনো? আসলে আমাদের স্মরণীয় জয় তো হাতে গোনা কয়েকটা, খুব বেশি মানে 23টা জয়ের মধ্যেও দেখবেন জিম্বাবুয়ে বা সেকেন্ড স্ট্রিং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয় বেশি। স্মরণীয় জয়ের কথা বললে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের জয়, প্লাস হলো গত বছর পাকিস্তানে যে সিরিজটা আমরা জিতেছি। আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় ডেফিনেটলি নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের কারণ কি, নিউজিল্যান্ড গোটা বিশ্বের জন্য নিউজিল্যান্ডে গিয়ে জেতাটা খুব কঠিন, সেখানকার কন্ডিশনের কারণে, ওয়েদারের কারণে। তো এটা সবসময় চ্যালেঞ্জ, ওখানে যে প্রচণ্ড বাতাস আছে, মাউন্ট মঙ্গানুয়ে। হ্যাঁ, মাউন্ট মঙ্গানে বাংলাদেশ যেটা জিতেছিল, এবং ওই সময়টা বাংলাদেশের খুব দুঃসময় চলছিল। আউট অফ দ্য ব্লু একটা উইন ছিল, কেউ আমরা এক্সপেক্ট করিনি। ওই টেস্টের আগে ইবাদত হোসেন চৌধুরীর বোলিং গড় ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ বোলিং গড়গুলোর মধ্যে একটা। ওই টেস্টে তিনি অসাধারণ বোলিং করলেন। মুমিনুল দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। মাহমুদুল হাসান জয় ইয়াং প্লেয়ার, তখন দারুণ গার্স দেখিয়েছিলেন। ওভারঅল একটা টিম পারফরমেন্স ছিল। এবং যেটা বলছিলাম যে নিউজিল্যান্ডে আসলে ওয়েদার এবং কন্ডিশনের কারণে আপনি বিশ্বের টপ দলগুলো সেখানে গিয়ে অনেক স্ট্রাগল করে। অস্ট্রেলিয়া ছাড়া, অস্ট্রেলিয়া তো কাছাকাছি, তাছাড়া অন্য সবাই গিয়ে স্ট্রাগল করে, কারণ ওখানে প্রচণ্ড বাতাস, সেই বাতাসের কারণে মানিয়ে নেওয়া খুব কঠিন। তো সেখানে বাংলাদেশ ওইখানে গিয়ে আগে কখনো জিততে পারেনি কোনো ফর্ম্যাটই। ইনফ্যাক্ট সেখানে গিয়ে একটা টেস্ট জয় অসাধারণ একটা ব্যাপার ছিল। তো দেশের মাটিতে বলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের জয়টা তো স্পেশাল, যে স্পেশালি যেভাবে বাংলাদেশ জিতেছে। ওই সময় বাংলাদেশ এর আগে বড় কোনো দলের বিপক্ষে জিততেই পারেনি টেস্টে। সেখানে ওই দুটো জয় আসলে আমাদের আবেগের অনেকটুকু জুড়ে আছে, চোখের সামনে আমরা দেখেছি। কিন্তু ক্রিকেটীয় দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা আমার মনে হয় মানে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা জয়। এবং কাভার করার ক্ষেত্রে যদি বলি, আপনি ক্রীড়া সাংবাদিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে যান, কোন ম্যাচটা বেশি কাভার করে আপনার কাছে এখনো গর্বিত মনে হয়? ওই টেস্ট তো কভার করা হয়নি, যে টেস্টের কথা বলো সেটা আমরা টিভিতেই দেখেছি। কভার করার মধ্যে আসলে দেশের বাইরে গিয়ে খুব বেশি জয় তো আমরা পাইনি। সো যদি পাকিস্তানে যেতে পারতাম তাহলে হয়তো পাকিস্তানের সেই জয়টার সাক্ষী হতে পারতাম। সিরিজ জয়টা ওইটাও একটা অভাবনীয় ছিল, সেটাও হয়নি। দেশের মাটির জয়গুলোই বলতে হবে। এর আগে যেগুলো কভার করছি, নিউজিল্যান্ডে যখন আমরা খেলছি 2016-17 সিজনে, ওইটাতে স্মরণীয় একটা অভিজ্ঞতা হয়েছে। ওয়েলিংটনে যখন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের সেই পার্টনারশিপটা হলো, সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের 159, সেটা একটা স্মরণীয় অভিজ্ঞতা ছিল। বাংলাদেশ যদি ওই ইনিংস ঘোষণার ক্ষেত্রে আরেকটু ইনিংসটি আরেকটু ডিলে করতে পারতো, বাংলাদেশ হয়তো জয়ের তাড়না ইনিংস ঘোষণা করে আলটিমেটলি ম্যাচটা হেরে গিয়েছিল। কিন্তু ম্যাচটা বাংলাদেশ ড্র করতে পারলেও ওই সময় ওয়েলিংটনে গিয়ে একটা দারুণ ব্যাপার হতো। বাট আলটিমেটলি ওইটাই আমার মানে কাভার করা মানে স্মরণীয় অভিজ্ঞতা বলতে হবে। তারপর দেশের মাটিতে তো ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দুটো তো আছে। মিরপুরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, ইংল্যান্ডকে হারানো, বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা বলতে চাই। ওই ম্যাচটা 3 দিনে শেষ হয়েছিল। বলা হচ্ছিল যে মিরপুরের উইকেট দেখে অস্ট্রেলিয়া এভাবে হেরেছে, বাট দ্য থিং ইজ দ্যাট অস্ট্রেলিয়া দলেও কিন্তু ভালো মানের স্পিনার ছিল। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ব্যাটাররা পারেনি আসলে বাংলাদেশের স্পিনারদের সামাল দিতে। ওই জটাও তো বড়, সাকিবের যে উইকেটগুলো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা বারবার বলছি, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুটো জয় আসলে আমাদের মানে যেটা আবেগের সঙ্গে জুড়ে আছে, যেটা বললাম। স্পেশালি অস্ট্রেলিয়া থেকে আমরা আলটিমেট মনে করি, এবং অস্ট্রেলিয়া খুব প্রফেশনাল। আপনি যেখানেই জায়গা, ঠিক আছে, টার্নিং উইকেটে আমরা জয়টা পেয়েছি, কিন্তু সেই টার্নিং উইকেট আপনি যেটা বললেন যে ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য ছিল। তামিম ইকবাল 2 ইনিংসে খুব ভালো ব্যাট করেছিলেন। সাকিবের তো অসাধারণ অলরাউন্ড পারফরমেন্স ছিল ব্যাটিংয়ে এবং বোলিংয়ে। এবং হলো যে আপনি যদি পরের টেস্টে দেখেন, পরের টেস্টে কিন্তু অস্ট্রেলিয়া আলটিমেটলি জিতেছিল। নেথান লায়ন দুর্দান্ত বোলিং করেছিলেন, এখানেও তো ছিলেন। হ্যাঁ, সো এখানেও লায়নরা ছিলেন। সো ওয়ার্নার ওখানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, এখানেও সেই ওয়ার্নাররা ছিলেন। সো তাদেরকে বাংলাদেশ আলটিমেটলি জিততে দেয়নি। সো সেই ক্রেডিটটা বাংলাদেশকে দিতেই হবে। অস্ট্রেলিয়া হয়তো এতটা এক্সপেক্ট করেনি যে বাংলাদেশ এভাবে তাদেরকে চেপে ধরবে বা এই মানে এতটা ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স দেখাবে। টার্নিং উইকেটেও কিন্তু আসলে আপনাকে, ঠিক আছে, বাংলাদেশের হয়তো স্পিনারদের কারণে আপনি বলতে পারছেন যে বাংলাদেশ বাড়তি সুবিধা নিয়েছে, কিন্তু ওই উইকেটে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদেরও খেলতে হবে। বাংলাদেশ ট্র্যাডিশনালি খুব ভালো স্পিন খেলে না, স্পেশালি টার্নিং ডেলিভারি খুব বেশি ভালো খেলে না। সো সেই ক্রেডিটকেও বাংলাদেশে দিতে হবে, এবং সাকিব, তামিম যেভাবে খেলেছে ব্যাটিংয়ে। সো ডেফিনেটলি সেটা বাংলাদেশের হিস্ট্রির সেরা জয়গুলোর একটি, স্মরণীয় জয়গুলোর একটি। সবচেয়ে আক্ষেপের কথা যদি বলি, কোনটা? মুলতান টেস্টের কথা বলবেন নাকি?
হ্যাঁ, মুলতানি সবচেয়ে আক্ষেপের ব্যাপার এই কারণে যে মুলতানটা যে সময় ছিল বাংলাদেশ তখন টেস্ট ক্রিকেট হাঁটি হাঁটি পা চলছে, জি এবং পাকিস্তান তখনও পরাশক্তি ক্রিকেট বিশ্বে, মানে এখন যেমন পাকিস্তানকে যে কেউ হারিয়ে দিচ্ছে তখন ব্যাপারটা সেরকম ছিল না, স্পেশালি পাকিস্তানে গিয়ে। এবং বাংলাদেশ তখন আসলে মানে পায়ের নিচের জমিন একদমই শক্ত নয়, আমরা কল্পনাও করতে পারি না যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে একটা টেস্ট জিতবে। ম্যাচের পর ম্যাচ, টেস্টের পর টেস্ট বাংলাদেশ আসলে ইনিংস ব্যবধানে হারছে, 3 দিনে হেরে যাচ্ছে, বাংলাদেশ 120 রানে অল আউট হয়ে যাচ্ছে, প্রতিপক্ষ 500 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দিচ্ছে, বাংলাদেশ আবার 120 রানে অল আউট হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় গিয়ে যেটা হয়েছিল, মারওয়ান আতাপাত্তু এবং মাহেলা জয়াবর্ধনে তারা স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দিয়েছেন। মানে এমন হয় যে অনেকে রিটায়ার্ড হার্ট হয়, তারা হলে স্বেচ্ছায় অবশ্য ক্রিকেট হিস্ট্রিতে আর নাই, সেটা আসলে আমাদের জন্য একটু বিব্রত, একটু না চরম বিব্রত করছিল। সো এই ধরনের অভিজ্ঞতা ছিল ওই সময়টায়, যখন যদি বাংলাদেশ মুলতানে গিয়ে জিততে পারতো, এটা অসাধারণ ব্যাপার হতো। এবং ওইটা এর আগের টেস্টে পেশোয়ারেও কারণ বাংলাদেশ খুব ভালো অবস্থান ছিল, প্রথম টেস্টে প্রথম ইনিংসে খুব বড় লিড নিয়েছিল। তো দ্বিতীয় ইনিংসে শোয়েব আখতারের একটা বিধ্বংসী স্পেল, সেই স্পেল দিয়ে অনেক কিছু শোনা যায়, ওই সময় ক্রিকেটারদের কাছ থেকে শুনি যে শোয়েব খুব ভালো বোলিং করছিলেন না, তারপরে তিনি মাঠের বাইরে গেলেন, মাঠের বাইরে যাওয়ার পর তারপর যখন ফিরলেন কিছুক্ষণ পর, তারপর তার কি হলো কেউ জানে না, কিন্তু তারপরে একদম বিস্ট লেভেলে বোলিং করেছেন, একটা স্পেলে 5টা-6টা উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন এবং আলটিমেটলি বাংলাদেশ টেস্টটা হেরে যায়। সো তারপরে মানে একটা ধারাবাহিকতা ছিল, সেখান থেকে মুলতানে গিয়ে আলটিমেটলি বাংলাদেশ যদি জিততে পারতো, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন থাকলে রাখতে পারেন, একই সঙ্গে কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন। ভাইয়া, আমি ঢাকা থেকে, পুরান ঢাকা থেকে টিপু বলছি। জি যে ভাইয়ার কাছে একটা প্রশ্ন করি। ভাইয়ার কাছে তো আমার পরিচয় নেই ভাইয়ার সাথে, ভাইয়াকে চিনি, স্টেডিয়ামে গেলে দেখি আর কি। জি জি ভাইয়া, 25 বছর তো শেষ হয়ে গেল, তাই না? তো আমার মনে হয় গত 25 বছর ধরে আমাদের যে টেস্ট ক্রিকেটটা, যে দল তৈরি করা হয়, এটা খুব ভঙ্গুর একটা দল। টেস্ট, সত্যিকার অর্থে টেস্ট খেলার যে ম্যাচুরিটি বা এক্সপিরিয়েন্স যেটা দরকার, এটা আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট খেলাদের এখনো হয়েছে। আমরা কিন্তু অধিকাংশ টেস্টে মুশফিক, সাকিবের কল্যাণে জিতেছি বিগত কিছু আগের যে খেলাগুলো, এবং বাইরে গেলে তো আমরা টেস্ট খেলতেই পারি না। তো ভারত যেভাবে খেলছেন, তার কিন্তু টেস্টে, ওয়ানডে, টি20-তে তার একটা করে টিম আছে আলাদা পাবেন, এটা কিন্তু আমাদের দেশে সম্ভব হয়নি। আমরা এনসিএল খেলছি 3 দিন 4 দিনের ক্রিকেট, কটা প্লেয়ার আসছে ন্যাশনাল টিমে? কেউ আসে না। আরেকটা প্রশ্ন হলো, লিটন, জাকের আলী যারা ওয়ানডে টেস্টে খেলে, এরা কি আসলে টেস্ট খেলার যোগ্যতা রাখে কিনা? এরা তো মারমুখী প্লেয়ার, এদের মধ্যে টেস্টের কোনো কোয়ালিটি নেই। ধন্যবাদ। মতামত প্রশ্ন সব একই সঙ্গে করেছেন। যাই হোক, কি বলবেন, লিটন জাকেরকে নিয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ, অনেকগুলো প্রসঙ্গ তিনি তুলেছেন। আসলে লিটন জাকের টেস্ট ক্যারিয়ার শুরুটা ভালো হয়েছে। এখন অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে জাকের যে শুরুটা করেছে, এটা বাংলাদেশের হিস্ট্রির সেরা শুরুগুলোর একটা। 3 ফরম্যাট মিলিয়ে যদি বলি, জাকের ওয়েস্ট ইন্ডিজে যে ইনিংসটা খেলেছেন 91 রানের, যে অবস্থায় খেলেছেন, সেটা আমি মনে করি যে বাংলাদেশের টেস্ট হিস্ট্রির সেরা ইনিংসগুলোর একটি। এবং ওই টেস্টের আরেকটা ইনিংসেও, ওই সিরিজে আরেকটা টেস্টেও তিনি খুব ভালো ব্যাটিং করেছেন, একটা ভাইটাল ইনিংস খেলেছেন, শুরুটা ভালো করেছেন। অন্যান্য ফরম্যাটে শুরুটা ভালো করেছিলেন, এখন মনে হচ্ছে দিক-হারা। কারণ কি, ওই চ্যালেঞ্জটা যখন আসবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যখন আপনি যাবেন, প্রতিপক্ষ যখন আপনাকে ওয়ার্কআউট করবে, হ্যাঁ আপনার দুর্বলতা কোন জায়গায় আছে, তখন আপডেটটা হতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। সেই জায়গাটা বাংলাদেশের বরাবরের দুর্বলতা। বাংলাদেশের শুধু লিটন, জাকের বা এদের নয়, বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতির এটা তো রনি ভাই এখন থেকে না, 10 নভেম্বর 2000 সালে যখন বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা খেলা শুরু করে ভারতের বিপক্ষে দারুণ একটা শুরু পেয়েছিল, আমিনুল ইসলাম বুলবুল সেঞ্চুরি করেছিলেন, এবং পরবর্তীতে ওই ম্যাচটা বাংলাদেশ 4 দিনে হেরে যায়। তো এই যে এই পরিস্থিতি কিন্তু এই যে 2025-এ এসেও আছে, তো এটা কেন যে এই ওভারকামটা করতে পারে না? হবে এরকম, বড় বড় দলগুলো সেটা করে, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক বেশি। হ্যাঁ, ডেফিনেটলি সেটাই। মানে 25 বছরে, আসলে 25 বছর তো একটা সংখ্যা, উল্লেখযোগ্য একটা মানে সময়। এই 25 বছরে আমরা আসলে টেস্ট কালচার বাংলাদেশে গড়ে তুলতে পারিনি। টেস্ট কালচারের পার্ট কিন্তু অনেক কিছু। হ্যাঁ, আমরা মোটা দাগে বলি সবসময়, টেস্ট কালচারের পার্ট হলো আপনার ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো, টেস্ট কালচারের পার্ট হলো আপনি টেস্ট ক্রিকেটের প্রতি দৃষ্টিভঙ্গি, ক্রিকেট বোর্ড, মিডিয়া, দর্শক, টোটাল ক্রিকেট সোসাইটি টেস্ট ক্রিকেটকে কীভাবে দেখছে। এখন দেখুন, একটা সিম্পল উদাহরণ দিই। এই দর্শক বলছিলেন যে ভারতে যেমন একটা আলাদা দল আছে, আমরা জানি কমন কয়েকজন প্লেয়ার আছে, কিন্তু মোটা দাগের দলগুলো তো আলাদা। বাংলাদেশে কি আমরা সেটা করতে পারছি? পারিনি। কারণ হলো যে ওই দৃষ্টিভঙ্গি। মুমিনুল হক একটা ক্লাসিক উদাহরণ এখানে। মুমিনুল হক যখন টেস্ট ভালো করছিলেন, আমাদের স্পেশালিস্ট টেস্ট ব্যাটসম্যান, তাকে বলা হতো টেস্ট ক্রিকেটের তকমা দেওয়া হলো। এটা
ভারতে বা অন্যান্য কোনো জায়গায় আজিঙ্কা রাহানে বা চেতেশ্বর পূজারাদের জন্য এটা গৌরবের ব্যাপার। আমাদের জন্য বা মুমিনুলের জন্য সেটা হয়ে গেছিল একটা ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার মতো হ্যাঁ অবস্থা মানে না? চারপাশেই হলো, তারা কি ওয়ান ডে খেলতে পারবে না, টেস্ট খেলতে পারবে না, টি-20 খেলতে পারবে না। মুমিনুল নিজেও সেই সব কিছু তো বিভ্রান্ত, কারণ চারপাশের আবহাওয়া এরকম। তিনি বারবার বলছেন হ্যাঁ আমি ওয়ান ডেও খেলতে চাই, আলটিমেটলি ওয়ান ডে টি-20 খেলতে গিয়ে তিনি একটু ফ্ল্যাশি শটগুলো প্র্যাকটিস করতে গিয়ে তার টেস্ট ব্যাটিংয়ে সেটা বাজেভাবে প্রভাব ফেলেছে। সো আমরা মুমিনুলকে সেই শিলটা দিতে পারি না। শিলটা কেমন? শিলটা হলো কিছু আর্থিক, আপনার আর্থিক প্রণোদনা রাখতে হবে। যারা শুধু টেস্ট খেলে তাদেরকে আপনি চুক্তিতে সেইভাবেই রাখতে হবে, যেটা পূজারা বা রাহানের ক্ষেত্রে হয়ে থাকে বা অন্যান্য জায়গায় জৌরুরদের ক্ষেত্রে হয়ে থাকে। আবার আরেকটা শিল হলো আপনার তাকে সেই ফিলিংটা দেওয়া, যে তুমি টেস্ট ক্রিকেটে তোমাকে সেই সম্মানটা দেওয়া, সেই দৃষ্টিভঙ্গিটা দেওয়া, তোমার অন্য কিছু খেলার দরকার নাই, তুমি চিন্তা করো না, ঠিক আছে? দেশের ক্রিকেট তোমাকে সেই রেসপেক্ট, সেই সম্মানের জায়গা দিচ্ছে, পুরো আবহাওয়াটা। কিন্তু আমরা তো তাকে সবসময় এমন একটা ফিল দিচ্ছি যে হ্যাঁ তাহলে ওয়ান ডে ক্রিকেটে চলে না, টেস্ট মানে টি-20তে চলে না, এরকম। তো সব মিলিয়ে এগুলো কিন্তু টেস্ট কালচারের একটা পার্ট, সেগুলো আমরা এখনো করতে পারি। সাদমান, তারপরে হচ্ছে জয়, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম দশা, যে টেস্ট ক্রিকেটের এক তকমা তাদের রয়েছে। অনেকে আবার বিপিএল এ দলও পায় না। হ্যাঁ না সেটাই। দেখুন ওই জন্যই আমি আর্থিক ব্যাপারটার কথা বললাম, যে পূজারাও আছে বিপিএল এ, আইপিএলে তিনি খেলেছেন খুব কম, তারপরে বছরের পর বছর দল পাননি, রাহানেও দল পাননি। ক্যারিয়ার শেষ দিকে তিনি এসে নিজেকে একটু মডিফাই করে টি-20 খেলছেন। হতে পারে সাদমানকে আমি ধরলাম যে ঠিক আছে টেস্ট ব্যাটসম্যান, তাকে বিপিএল খেলতে হবে না, কিন্তু বিপিএল না খেলার কারণে তিনি যে আর্থিক ক্ষতিটা তার হচ্ছে সেটা আমার তার কন্ট্রাক্টে পুষিয়ে দিতে হবে, বাড়তি কোনো প্রণোদনা দিতে হবে। হ্যাঁ সেটাই বুঝি, যখন বিপিএলটা চলবে তখন তাকে ওই লম্বা সময়ের বাংলাদেশ টেস্ট ক্রিকেট নেই, তিনি যাতে সেই টেস্ট প্রক্রিয়ায় থাকেন, প্র্যাকটিস থেকে শুরু করে সেই আবহাওয়া সবকিছু, সেটা আমাকে এনশিওর করতে হবে। সেটা আমরা এখনো করতে পারি। বাংলাদেশের প্রবলেমটা কি আসলে হচ্ছে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে সুইচ করতে পারে কিনা, এই প্রশ্নটা আমরা নিব। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন BDNews24.com এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। আমি প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটাররা এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে সুইচটা কি ঠিক মতো করতে পারে কিনা, যে তাদের টেস্ট থেকে অন্য ফরম্যাটে খেলতে এত সমস্যা হয় কেন? সেটা তো ডেফিনেটলি সমস্যা হয়। এখানে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, টেকনিক্যাল ব্যাপারও আছে। আপনার 3 ফরম্যাটে সমান তালে খেলার মতো প্লেয়ার আসলে বাংলাদেশে সেরকম নেই, ওয়ার্ল্ড ক্রিকেটেই এখন খুব কম সেটা। এবং এখন না, ইনফ্যাক্ট 3 ফরম্যাটের সঙ্গে সমান তালে 3 ফরম্যাটে পারফর্ম করেছেন এরকম ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটেই কম, বাংলাদেশে তো আসলে আরও কম। এবং সেটা হলো যে বিভিন্ন ব্যাপার আছে, আপনি প্রিপারেশনটা কেমন নিচ্ছেন, সেই প্রিপারেশনটা টেকনিক্যাল প্রিপারেশন, ক্রিকেটীয় প্রিপারেশন প্লাস সাইকোলজিক্যাল প্রিপারেশন সব কিছু আপনি প্রায়ই দেখবেন যে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা টি-20তে গিয়ে ওয়ানডের মতো খেলছে, ওয়ানডেতে গিয়ে টেস্টের মতো খেলছে, টেস্টে গিয়ে আবার টি-20র মতো খেলছে। ওই যে সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্টগুলো এটা অনেক সময় করতে পারে না, এবং লম্বা সময় ধরে এটা চলে আসছে। মানে এমন না যে আপনার হুট করে এই জেনারেশন, আগের জেনারেশনেও আমরা সেটা দেখতাম, আপনার যখন একটা সিরিজের আগে প্রিপারেশনটা যতটা ফোকাস থাকা উচিত সেরকম অনেক সময় হয়ে ওঠে না। এবং এই কালচারের কথা বলছি দেশের, সেই কালচারেরও এটা একটা পার্ট। এবং সেখানে শুধু ক্রিকেটাররা না, শুধু ক্রিকেটারদের দায় দিলেও আমি মনে করি যে ঠিক না, সেখানে আপনার টিম ম্যানেজমেন্টের যারা পার্ট, যারা কোচ আছেন, হেড কোচ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ যারা আপনার স্পেশালিস্ট কোচ, তাদের এখানে ব্যাপার আছে। একজন মনোবিদের কথা আমরা নানা সময় বলে আসছি, বিশ্বের বেশিরভাগ দলে মনোবিদ নেই, কিন্তু তারা অনেক প্রফেশনাল, এই জন্য তাদের লাগে না। বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় লাগে, স্পেশালি যে সিচুয়েশনগুলো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ম্যাচ সিচুয়েশন রিড করতে পারা। হ্যাঁ সেটা আমরা সব ফর্মেটে, এবং সেটা বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে, সেখানে হয়তো মনোবিদ আপনাকে হেল্প করতে পারে। সো সেটা নিয়ে অনেক সময় আলোচনা হয়, এই বোর্ড আসার পর বলছে তারা মনোবিদকে নিয়োগ দিবে করে, এখনো হয়নি। তো সব কিছু মিলিয়েই আসলে এটা হয়ে আসছে দিনের পর দিন। এই যে টেস্ট মর্যাদা প্রাপ্তির এত বছর পর উন্নতি না হওয়া, এটার পেছনে বিসিবির দায়িত্ব আপনি দেখেন, কি পরিকল্পনা করা যেত? সবচেয়ে বড় যেটা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে থেকেই বাংলাদেশে যেটা সবচেয়ে বড় আলোচনা ছিল যে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের অবকাঠামো, সেখানে উন্নতি করতে হবে। সেটা বছর পর বছর ধরে আমরা বলে আসছি, হয়নি। রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যদি হতো সেই সময় 25 বছর আগে যদি হতো, এটা কিন্তু 25 বছর আগে থেকে আলোচনা। যখন আমরা ছোট পেপার পত্রিকায় পড়তাম, আমরা যখন সাংবাদিকতায় আসছি, তখনও আমরা সেগুলো লিখছি। এই আমার ক্যারিয়ারের বয়স 16-17 বছর হতে চলেছে, 16-17 বছর বয়সে চলছে। আমাদের পূর্বসূরীরা, আপনার পূর্বসূরীরাও লিখে এসেছে, তার আগে থেকে আলোচনা চলছে। তো রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যদি হতো 25 বছর আগে কিংবা 15 বছর আগে,
তাহলে কিন্তু ওই অবকাঠামোটা একটা স্ট্রং পর্যায়ে যেটা যেটা বিশ্বের বেশিরভাগ দেশে আছে। বাংলাদেশে যেভাবে আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়, এটা আসলে মানে নজিরবিহীন, বিশ্বের কোনো দেশে আসলে এরকম নেই। আপনার সেন্ট্রাল থেকে দল গড়ে দিচ্ছে, বরিশালের প্লেয়ার অমুক জায়গায় যায় খেলছে, তমুকের প্লেয়ার তমুক জায়গায় যায় খেলছে। অন্যান্য দেশে হয়, ইন্ডিয়াতে হয়, রঞ্জিতে যখন কেউ টিম চেঞ্জ করে, বা অস্ট্রেলিয়াতে যখন শেফিল্ডে টিম চেঞ্জ করে, বিগ নিউজ যে অমুক প্লেয়ার নিজ রাজ্য ছেড়ে অমুক জায়গায় যাচ্ছে, সেটার জন্য অনেকটা প্রসেস পেরিয়ে যেতে হয়। ঋদ্ধিমান সাহার ক্ষেত্রে যেটা হ্যাঁ, ঋদ্ধিমান সাহার ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলার একজন প্লেয়ার অন্য রাজ্যে যায় খেলছে, বা মুম্বাইয়ের একজন প্লেয়ার পৃথ্বী শ মুম্বাই দলে জায়গা না পেয়ে তারপর মহারাষ্ট্রে গেল আর কি, মানে এগুলো বিগ থিং হয় ওদের। সো আমাদের তো সেটা নয়, ঢাকা থেকেই সব দল করে দিচ্ছে, কোন দল একটু দুর্বল আছে, বরিশালে দুর্বল আছে, বরিশালে অমুক প্লেয়ারকে পাঠিয়ে দাও, অমুক দলে উইকেট কিপার 3টা আছে, ঠিক আছে, একটা অমুক দলে পাঠিয়ে দাও। এরকম হয়ে আসছে। যদি রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থাকতো, রিজনগুলো স্ট্রং থাকতো, তারা নিজেদের দল গড়ে তুলতো, রিজনের আগে দল থাকতো, একটা রিজনের দল থাকতো, রিজনের একটা বয়সভিত্তিক দল থাকবে, এগুলো হলো আপনার স্টেপ বাই স্টেপ কাঠামো। সেগুলো তো বাংলাদেশের ক্রিকেটে গড়ে ওঠেনি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, কুল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে এই ছিল আজকের আয়োজনে। বাংলাদেশ দল টেস্টে আরও ভালো করুক, বিসিবির পরিকল্পনা দরকার ভালো কিছুর জন্য।